নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো নারকেল কোড়ানি ছাড়াই নারকেল কুড়িয়ে দেখেছেন? মিক্সার শিলনোড়া ছাড়াই কিভাবে আপনারা মশলা পেস্ট করবেন? শাড়ি পরার আগে আপনারা প্যাডের ব্যবহার করবেন কিসের জন্য? কলা কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন? চায়ের পাতা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি। সবসময় না পরলেও কোনো অনুষ্ঠান বা পুজো থাকলে আমরা অনেকে পরি। তবে সমস্যা কি হয়, যখন আমরা শাড়ির সাথে ব্লাউজ পরি দেখবেন শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন ঘাম কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়। যার কারণে দেখা যায় অনেক সময় কি হয়, আমাদের ব্লাউজের যে জায়গাটা থাকে সেটার মধ্যে অনেক সময় স্পটের দাগ পড়ে যায়। তাছাড়াও অতিরিক্ত ঘাম হলে দেখবেন ব্লাউজ পরে কিন্তু একদমই থাকা যায় না, আমাদের বিরক্ত বোধ হয়। সেক্ষেত্রে আপনারা যখনই ব্লাউজ পরবেন তার আগে একটা কাজ কিন্তু করে নেবেন। ব্লাউজটাকে আমি উল্টো করে নিয়েছি, এখানে নিয়েছি একটা প্যাড। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো প্যাডের ব্যবহার করে থাকি। তো আমি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে দুটো টুকরো কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটু বড় সাইজেরও কাটতে পারেন। এবার এখানে যে কাগজের মতো অংশটা লাগানো থাকে সেটাকে প্রথমে আপনারা ছাড়িয়ে নেবেন। তারপর ব্লাউজের যে বগলের সাইডটা থাকে সেই জায়গার মধ্যে আপনারা এইভাবে করে এই প্যাডটাকে লাগিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা প্যাড লাগিয়ে ব্লাউজটা পরেন দেখবেন যে ঘামটা হবে সেটা কিন্তু ব্লাউজের মধ্যে লাগবে না, এই প্যাডের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে। যার কারণে আপনাদের ব্লাউজ পরে থাকতেও অসুবিধা হবে না। আর ব্লাউজের মধ্যে যে একটা ঘামের বাজে গন্ধ হয়, স্পটের একটা দাগ পড়ে যায়, সেই দাগ ছোপও পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চায়ের পাতা। চা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু খেয়ে থাকি, তবে চায়ের পাতাটা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল, আর যে ব্যবহার করা চায়ের পাতাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে এই জলের সাথে চায়ের পাতাটাকে মিশিয়ে দেব। এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটাও ঠান্ডা হয়ে গেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে কাঁচের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, যেগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করতে না করতেই কাঁচের যে নতুনের মতো একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায়। তো এই মিশ্রণের মধ্যে 5 মিনিট মতো আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার যে চায়ের পাতাগুলো রয়েছে সেটা দিয়ে চাইলে এভাবে আপনারা হালকাভাবে ঘষেও নিতে পারেন। তো আমি কিন্তু এখানে কোনো রকমের স্ক্রাবারের ব্যবহার করলাম না, কেন কি কাঁচের জিনিসের মধ্যে যদি স্ক্রাবারের ব্যবহার করা হয় সেক্ষেত্রে দাগ পড়ে যায়। চাইলে এখানে আপনারা নরম ধরনের একটা প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার করতে পারেন। তো ঘষে নেওয়ার পর পরিষ্কার জল নিয়েছি, জলটা দিয়ে আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো আগে কীরকম ছিল আপনারা কিন্তু নিজেরা দেখেই বুঝতে পারছেন, আর এখন কতটা সুন্দর নতুনের মতো চকচক করছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বডি স্প্রে বা পারফিউম আমরা কিন্তু কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তবে আমরা এই পারফিউম বা বডি স্প্রে যখন ব্যবহার করি এর যে একটা স্মেল থাকে সেটা দেখবেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না, সহজেই কিন্তু চলে যায়। তো আপনারা যখনই ব্যবহার করবেন কোনো বডি স্প্রে সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের নারকেল তেল রয়েছে। আপনারা সামান্য পরিমাণের নারকেল তেল লাগিয়ে নেবেন, তারপর আপনারা ঘষে নেবেন এইভাবে। এর ওপরে যদি আপনারা কোনো বডি স্প্রে বা সেন্টের ব্যবহার করেন সেটা দেখবেন সহজে কিন্তু স্মেলটা যাবে না, বেশ অনেকক্ষণই কিন্তু স্থায়ী করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। এই ধরনের গ্রেটারের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো গ্রেট করার জন্য করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এর ধার কিন্তু অনেকটাই চলে যায়, যার কারণে নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। তো আপনারা কি করবেন, যে শিল নোড়া থাকে সেটা নিতে পারেন, বা এই ধরনের কোনো পাথরেরও ব্যবহার করতে পারেন। তো সেটা দিয়ে আপনারা এইভাবে যদি হালকা ঘষে নেন তাহলে দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। তবে অবশ্যই মাঝে মধ্যে কিন্তু এইভাবে পাথর দিয়ে ঘষতে হবে। তো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই ধার এসে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা কলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় যদি বেশি পরিমাণের কলা নিয়ে আসা হয় কিছুটা দেখা যায় থেকে যায়, যার কারণে দেখা যায় কলার খোসাটা আস্তে আস্তে কালো হয়ে যায় আর কলাটা কিন্তু ভেতর
ভেতর থেকে পচে যেতে শুরু করে। এই ধরনের সমস্যাটা হয় কলার বোটার যে অংশটা থাকে সেটা হালকা হাওয়া বাতাস পেলেই কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো আপনারা যে কোনো একটা পাত্র বা কন্টেনার নিয়ে নেবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, তবে এতটাই জল দেবেন যাতে শুধুমাত্র বোটার অংশটাই ভিজে থাকে, কোনোভাবেই যাতে এই কলার মধ্যে জলটা না লাগে। এইভাবে রেখে দেবেন, দেখবেন যতটা তাড়াতাড়ি কলাটা নষ্ট হয়ে পচে যায় ততটা তাড়াতাড়িও কিন্তু হবে না, আরও বেশ কিছুদিন আপনারা রেখে খেতে পারবেন। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না করার জন্য আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয়, সেক্ষেত্রে দেখবেন গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা অনেকে আমরা সহজে খুলে নিলেও অনেকে কিন্তু ঠিকভাবে খুলতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে, কেন কি অনেকটাই টানাটানি করে কিন্তু এই ক্যাপটা খুলতে হয়। তবে আপনারা কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ক্যাপটা খুলে নিতে পারবেন। প্রথমে সিলটাকে কেটে নিতে হবে, তারপর আপনারা নিয়ে নেবেন একটা কাঁটা চামচ। কাঁটা চামচটা কি করবেন, যে তারের মতো অংশটা থাকে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। এবার হাতের জায়গাটা আপনারা এইভাবে তলার সাইড থেকে দিয়ে ওপরের দিকে তুলে নিলেই দেখবেন খুব সহজেই ক্যাপটা কিন্তু খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি অর্ধেক নারকেল। এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে নারকেলের বিভিন্ন ধরনের রেসিপি বানানো হয়ে থাকে, নারকেলের নাড়ু, নারকেলের বিভিন্ন ধরনের সন্দেশ। তবে আপনারা কি কখনো কোড়ানি ছাড়াই একটা পিলারের সাহায্যে নারকেল কুড়িয়ে দেখেছেন? এই ধরনের যে পিলারগুলো থাকে তার সাইডের অংশগুলো দেখবেন অনেকটাই অমসৃণ, এমনকি ধারালো হয়ে থাকে। আপনারা যদি একটা হাতের সাহায্যে এইভাবে নারকেলটা ধরে অন্য হাতের সাহায্যে এইভাবে ঘোরাতে থাকেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু নারকেলটা কোড়ানো হয়ে যাবে। আর এইভাবে নারকেল কোড়াতে যে খুব বেশিক্ষণ সময় লাগবে তা কিন্তু নয়। অনেকেরই হাতের কাছে নারকেল কোড়ানি থাকে না, সেক্ষেত্রে নারকেল কোড়াতে গিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এইভাবে আপনারা একটা পিলারের সাহায্যে কিন্তু খুব সহজেই নারকেলটা কুড়িয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো নারকেল কোড়ানি না থাকে, একটা পিলার যদি থাকে, তাহলে কিন্তু আর আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে না নারকেল কোড়ানোর জন্য। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। না, আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখবেন কোনো কিছু রান্না বান্না করলে সাইড থেকে কিন্তু হাওয়াটা বেরোতে থাকে, আর এই সমস্যাটা প্রায়ই সময় হয় রাবারটা যদি ঢিলে হয়ে যায়। অনেক সময় কাজের তাড়া থাকে, হাতে সময়ও থাকে না যে বাজারে যাব, সেক্ষেত্রে আপনারা রাবারটা খুলে নেবেন। এই ধরনের যে রাবারগুলো হয়ে থাকে সেগুলো আপনারা এই প্রেসার কুকারের ঢাকনার রাবারটার মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। তারপর আপনারা এই রাবারটা ঢাকনার মধ্যে পরিয়ে প্রেসার কুকারের মধ্যে যদি লাগান, দেখবেন যে ঢিলে ভাবটা থাকে, যার কারণে হাওয়াটা বেরোতে থাকে, সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তারপর আপনারা যদি এইভাবে রান্না করেন, রান্নাটাও সুন্দরভাবে হবে। পরবর্তী সময় যখন ফাঁকা সময় পাবেন, সেক্ষেত্রে রাবারটা আপনারা চেঞ্জ করে নিয়ে আসবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করেছি, কিছুটা টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা। মশলা আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে দেখবেন এখন অনেকে চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, সেক্ষেত্রে দেখা যায় তাদের হাতের কাছে হয়তো মিক্সার বা শিলনোড়া কোনো কিছুই থাকে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে মশলাটা পেস্ট করবেন, আমি এখানে একটা কন্টেনার নিয়েছি। আপনারা চাইলে এই ধরনের কন্টেনার বা বক্সেরও ব্যবহার করতে পারেন। টমেটো, পেঁয়াজ, আদা, রসুনগুলো আমি কেটে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু আপনারা পরিষ্কার জল দিয়ে আগেই ধুয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা এই ধরনের বেলন বা ছোট লাঠিরও ব্যবহার করতে পারেন। তারপর এইভাবে করে আপনারা কিছুক্ষণ আঘাত করতে থাকবেন। তবে যে কন্টেনার বা পাত্রের ব্যবহার করবেন সেটা যাতে তলার সাইড থেকে মসৃণ হয়, যাতে অমসৃণ না হয়, না হলে কিন্তু আপনাদের মশলাটা ঠিকভাবে পেস্ট করা যাবে না। তো এইভাবে করে আমি কিছু সেকেন্ড আঘাত করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু এখন অনেকটাই পেস্ট করা হয়ে গেছে। তবে শিলনোড়া বা যে মিক্সারে আমরা পেস্ট করি সেটাতে একদম মিহি পেস্ট হয়,
অতটা সুন্দরও হবে না, তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। এই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কন্টেনারের মধ্যে যে মশলাটা লেগে রয়েছে তার মধ্যেও কিন্তু আমি কিছুটা জল দিয়ে দেব। অনেকে দেখবেন আমরা কিন্তু এই মশলার জলটাও আমরা মশলাতে ব্যবহার করে থাকি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে সুতো রেখে থাকি, তবে যখন আমরা ছোট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই সহজে দেখবেন পরাতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন, আমি কিছুটা আটা মেখে নিয়েছি, তো এখান থেকে একটু আটা এইভাবে আমি সুতোর মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন যাতে একটু শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কি হবে, সুতোর মুখের জায়গাটা শক্ত হয়ে যাবে, এমনকি অনেকটাই সোজা হয়ে যাবে। এবার যদি ছোট সাইজের সূচের মধ্যে এইভাবে সুতোটা পরান দেখবেন খুব সহজেই পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি।